নিকোলা টেসলাকে আজ পৃথিবী ইলেকট্রিসিটির জনক হিসাবে চেনে, কিন্তু সে এমন কিছু ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করেছিল যার সম্পর্কে বিশ্বাস করাটাও কঠিন। 1896 সালে সে ভুল করে একটি আর্থকুইক জেনারেটর বানিয়ে ফেলেছিল, যেটি এতই ছোট ছিল যে সেটিকে প্যান্টের ব্যাক পকেটেও রাখা যেত, আর এটির পাওয়ার এতই বেশি ছিল যে এটি যে কোনো ধরনের বড় বিল্ডিংকে নিমিষেই ধ্বংস করে দিতে পারত। যখন সে এই মেশিনকে তার ল্যাবরেটরিতে পরীক্ষা করছিল, তখন তার প্রতিবেশীদের মনে হয়েছিল যে ভূমিকম্প হচ্ছে, আর তারা ভয়ে দৌড়ে ঘর থেকে বাইরে চলে আসে। এরপর টেসলা এই ডিভাইসটিকে নিয়ে একটি কনস্ট্রাকশন সাইটে চলে যায়। সে একটি 10তলা কনস্ট্রাকশন সাইটের নিচে গিয়ে দাঁড়ায়, যেখানে ওয়ার্কাররা কাজ করতেছিল। সে এই ডিভাইসকে ওই বিল্ডিংয়ের স্টিলের ফ্রেমের সাথে লাগিয়ে দেয়। কিছুক্ষণ সময় পর ওয়ার্কাররা ভয় পেয়ে দৌড়ের নিচে চলে আসে। তারা ভেবেছিল ভূমিকম্প হচ্ছে। সেখানে পুলিশকেও ডাকা হয়, কিন্তু টেসলা সেখান থেকে কাউকে কিছু না বলে তার ডিভাইসটিকে পকেটে করে নিয়ে আবার চলে যায়। সে বলেছিল, যদি এই ডিভাইসটি ওই বিল্ডিংয়ের সাথে আর কিছুক্ষণ লাগানো থাকতো, তাহলে ওই বিল্ডিংটি মাটির সাথে মিশে যেত। এই কথা সে নিজেই একটি ইন্টারভিউতে স্বীকার করেছিল। কিন্তু কথা হচ্ছে, এত ছোট সাইজের একটি ডিভাইস কিভাবে ভূমিকম্প সৃষ্টি করতে পারে? আসলে নিকোলা টেসলা এই ডিভাইস তৈরি করতে চেয়েছিল না। আসলে সে এমন একটি প্রজেক্টে কাজ করতেছিল যেটি এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ তার ছাড়াই ট্রান্সফার করতে পারবে, আর যাতে খরচও অনেক কম হবে। সে তার জীবনের বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের রিসার্চ করেই কাটিয়েছে। এই বিষয়ে সে যতটুকু বুঝত, তারপরে আর কেউ এই বিষয়ে ততটুকু কল্পনাও করতে পারেনি। তার আইডিয়া ছিল সে একটি ডিভাইসের মাধ্যমে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন সৃষ্টি করে সেটিকে মাটিতে রাখবে। এই ভাইব্রেশন মাটিতে থাকা পাথরের মধ্যেও হবে, এবং পাথর থেকে এই ভাইব্রেশন অন্য সাইডে থাকা রিসিভার ডিভাইস ক্যাচ করবে, যা এই ফ্রিকোয়েন্সিকে ডিকোড করে এনার্জি মানে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে, ঠিক সেইভাবে যেভাবে সাউন্ড এনার্জি ওয়েভের মাধ্যমে ট্রাভেল করে। আমাদের পৃথিবী সবসময় একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন করে। এই ফ্রিকোয়েন্সি 7.83 হার্টজ থেকে শুরু হয়ে 33.8 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। টেসলা বিশ্বাস করতেন, সে যদি এই ছোট ডিভাইসকে পৃথিবীর ভাইব্রেশনের সাথে ম্যাচ করে সেট করে দিতে পারে, তাহলে পুরো পৃথিবীতে একটি বিশাল পরিবর্তন আসতে পারে। মানুষজন তার এই কথা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে, কিন্তু পরে এমন একটি সময় আসে যখন পুরো পৃথিবী টেসলার এই কথায় বিশ্বাস করতে শুরু করে। সার্চ অফ ইনফিনিটির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান সবার আগে। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা দৈনন্দিন জীবনে যে সকল জিনিস ব্যবহার করি, তার বেশিরভাগ জিনিসেই নিকোলা টেসলার অবদান অপরিসীম। ইলেকট্রিসিটি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো স্থানে বসে ফোনে কথা বলা, সবকিছুর পেছনেই নিকোলা টেসলার হাত রয়েছে। এক সময়ে ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা এতটা সহজ ছিল না। তখন শুধুমাত্র কয়েক মিটার দূর পর্যন্তই ইলেকট্রিসিটি ট্রান্সফার করা যেত, এবং তখন ইলেকট্রিসিটি দিয়ে শুধুমাত্র একটি ছোট্ট বাল্ব জ্বালানো যেত। কিন্তু টেসলা অল্টারনেটিং কারেন্টের উদ্ভাবন করে পুরো পৃথিবীর সামনে নিজের কর্মদক্ষতা প্রমাণ করেন। তার জীবনে এটা ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং এরপর থেকেই মানুষজন টেসলাকে সিরিয়াসলি নিতে শুরু করে। কারণ যেই ইলেকট্রিসিটিকে ডাইরেক্ট কারেন্টের ফর্মে মাত্র কয়েক মিটার দূর পর্যন্ত পৌঁছানো যেত, সেটিকে এসিতে কনভার্ট করে এখন হাজারো কিলোমিটার দূর পর্যন্ত ফ্যাক্টরি আর মিলস ইন্ডাস্ট্রিতে পৌঁছানো যাচ্ছে। এছাড়া টেসলা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমেরও উদ্ভাবক ছিলেন, যেখান থেকে আমেরিকার 31% ইলেকট্রিসিটি আর চায়নার 95% ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। নিকোলা টেসলাই পৃথিবীকে ওয়্যারলেস কমিউনিকেশনের সুযোগ করে দিয়েছিল। এগুলো হচ্ছে নিকোলা টেসলার সেই ইনভেনশন যেগুলো আমরা ব্যবহার করি। কিন্তু আপনি জানেন কি, নিকোলা টেসলা তার জীবনে 300টিরও বেশি প্রজেক্টের ইনভেনশন করেছিলেন, কিন্তু এগুলোকে যেভাবেই হোক মানুষের সামনে আসা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল।
অল্টারনেটিং কারেন্ট তো সে বানিয়েই ফেলেছিল, কিন্তু এখন সে চাচ্ছিল ওয়্যারলেস কমিউনিকেশনের মতো ইলেকট্রিসিটিকেও তার ছাড়াই পুরো পৃথিবীতে যাতে ট্রান্সমিট করা যায়। নলেজ তো তার কাছে অনেক ছিল, কিন্তু একটি জিনিসের তার খুব অভাব ছিল, এটি হচ্ছে টাকা। টেসলা তার এই আইডিয়া নিয়ে জেপি মর্গানের কাছে যায়। জেপি মর্গানের টেসলার এই আইডিয়া অনেক ভালো লাগে এবং সে টেসলাকে $1.5 লাখ ফান্ডিং করে। ইলেকট্রিসিটিকে তার ছাড়া ট্রান্সমিট করার জন্য টেসলা নিউ ইয়র্কেই এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন। এই এক্সপেরিমেন্টে একটি টাওয়ারও ছিল, যেটি দেখে মানুষজন অনেক ভয় পেয়ে যেত আর তারা কমপ্লেন করতে শুরু করে। এই জন্য টেসলা তার এক্সপেরিমেন্ট কলোরাডোতে শুরু করেছিল, যেখানে 180 ফিট লম্বা একটি টাওয়ারও তৈরি করেছিলেন এবং এই টাওয়ারের পেছনেই প্রয়োজনের থেকে বেশি টাকা খরচ হয়ে যায়। টেসলা মনে করতেন সে এই টাওয়ারের মাধ্যমে পুরো পৃথিবীতে ওয়্যারলেস ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবেন, তাও পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশনকে কাজে লাগিয়ে। জেপি মর্গান, যে টেসলাকে এই প্রজেক্টের জন্য ফান্ডিং করেছিল, সে ওই সময় ইলেকট্রিক্যাল ওয়্যার আর এর ইনসুলেশন কোম্পানির অনেক বড় ইনভেস্টর ছিল। এছাড়া ওই সময়ে আমেরিকায় কপার মাইনের পেছনেও জেপি মর্গানের হাত ছিল। সে হয়তোবা বুঝতে পেরেছিল টেসলা তার এক্সপেরিমেন্টে সফল হয়ে যাবে, আর যদি এরকম কিছু হয় তাহলে এই জিনিস তার ওয়্যার কোম্পানির জন্য অনেক বড় লোকসানের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য সে ওই সময় টেসলাকে ফান্ডিং করা বন্ধ করে দেয়। শুধু এতটুকুই নয়, জেপি মর্গান অন্য ইনভেস্টরদেরকেও বলে দেয় যাতে কেউ টেসলাকে এই প্রজেক্টের জন্য ফান্ডিং না করে। নিকোলা টেসলার আর কি বা করার আছে? পরবর্তী কয়েক বছর পর্যন্ত সে ওয়্যারলেস ইলেকট্রিসিটির স্বপ্ন নিয়েই বেঁচে ছিল, কিন্তু যখন সে মারা যায় তার পরবর্তী 10 বছর পর্যন্ত গভর্নমেন্ট তার সম্পত্তিকে দখল করে রেখেছিল। তার যত রিসার্চ পেপার ছিল তা কয়েক বছর পর্যন্ত সিক্রেট ফাইল হিসাবে রাখা ছিল। আর কিছু লোক মনে করেন নিকোলা টেসলার এই ওয়্যারলেস ইলেকট্রিসিটির রিসার্চ পেপার এখন পর্যন্ত পাবলিকের সামনে প্রকাশ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, নিকোলা টেসলা কি সত্যি কোনো সিক্রেট ফর্মুলা পেয়ে গিয়েছিল? আর কেনই বা সে ফ্রি ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতেছিল? কিছু এক্সপার্টরা মনে করেন নিকোলা টেসলা পৃথিবীর ভাইব্রেশনকে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল, আর হয়তোবা সে এই ভাইব্রেশনকে কাজে লাগিয়ে পৃথিবীর সাথে নতুন কোনো ইলেকট্রিসিটির পরিচয় করিয়ে দিতে চেয়েছিল। নিকোলা টেসলা বলেছিল, যদি আপনি পৃথিবীর সিক্রেট সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে এর এনার্জি, ফ্রিকোয়েন্স আর ভাইব্রেশন সম্পর্কে বুঝতে হবে। হয়তোবা তার কথা সত্য ছিল, কারণ তার মৃত্যুর পর বিজ্ঞানীরা পৃথিবীর ফ্রিকোয়েন্স আর ভাইব্রেশন নিয়ে রিসার্চ শুরু করেন, আর তারা এটি দেখে অবাক হয়ে যায় যে পৃথিবীর প্রত্যেকটি জিনিস তার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেশন করতে থাকে। একটি জিনিসের ফ্রিকোয়েন্সি বুঝে দূরে থাকা অপর একটি সেম ফ্রিকোয়েন্সির জিনিসের কাছে শুধুমাত্র এনার্জি পাঠানোই নয়, বরঞ্চ সেই জিনিসকে কন্ট্রোল করা যায়। উদাহরণস্বরূপ এই দুইটি জিনিসকে দেখুন, এদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নেই, কিন্তু এই দুইটি জিনিসের ফ্রিকোয়েন্সি সেম। মানে এখান থেকে যদি একটিকে ট্যাপ করা হয় তাহলে এই দুইটি 1 সেকেন্ডে একসাথে 440 বার ভাইব্রেশন করবে। If I tap this fork, putting little pulses of energy into it, the second fork will also vibrate in sympathy. নিকোলা টেসলা যেই ওয়্যারলেস ইলেকট্রিসিটির কথা বলেছিল সেটি হয়তোবা কিছুটা এই রকমই। হয়তোবা সে কোনো সিক্রেট ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছিল, কিন্তু আজ পর্যন্ত এই ডকুমেন্টগুলোকে সামনে আনা হয়নি। ইতিহাস থেকে জানা যায় গত 150 বছরে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে বেশিরভাগ যুদ্ধই তেলের কারণে হয়েছে। ওয়ার অফ গালফ, কুয়েতি ওয়েল ফায়ার, ইরাক ওয়ার, এমনকি ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2তেও কিছু অপারেশন এমন ছিল যেখানে শুধু তেলকে উদ্দেশ্য করেই হামলা করা হয়েছিল। যেই তেলের জন্য পৃথিবীতে এতগুলো ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, চিন্তা করার বিষয় হলো যদি সবাই পৃথিবীর ভাইব্রেশনকে কাজে লাগিয়ে ফ্রি এনার্জি অথবা ফ্রি ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারত, তাহলে পৃথিবীতে এই তেলের কোনো ডিমান্ডই থাকতো না। এছাড়াও টেসলার এমন কিছু ইনভেনশন রয়েছে যেগুলো টেসলার মৃত্যুর পরে বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা সেগুলোর উপরে কাজ করতেই দেওয়া হয়নি।
সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। টেসলার ওয়্যারলেস ইলেকট্রিসিটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।